দিয়েই আবার উঠাই নিয়ে চলে আসবো। ধাক্কা দিব, আবার উপর থেকে ফেলবো, ফেলে ধাক্কাটা লাগবে, ডিফর্ম হবে, তারপর আবার উঠিয়ে নিয়ে চলে আসবো। এইভাবে। তার মানে কিছুক্ষণ সময় আমাদের এই ফোর্জিং এর হ্যামারটা ওয়ার্কপিসের কন্টাক্টে থাকবে, বেশিরভাগ সময়ই এটা কন্টাক্টে থাকবে না। কিন্তু প্রেস ফোর্জিং এ হচ্ছে একবার কন্টাক্ট পাওয়ার পর, এটা সারাক্ষণ, যতক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টটা ফাইনাল শেপ না হবে, ফাইনাল শেপ না পাবে, ততক্ষণ পর্যন্ত এই তোমার ইয়ে চলতে থাকবে, হ্যামারিং, প্রেসিং চলতে থাকবে। তার মানে বলতে পারো টুলটা, ফোর্জিং এর যে টুল মানে ডাই, এই ডায়ের ভিতরে প্রোডাক্ট ওয়ার্কপিসটা দিয়ে আস্তে 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 করে প্রেস করা হবে। প্রেস করে যতক্ষণ পর্যন্ত ডায়ের যে ক্যাভিটি মানে ফ্রি ফর্ম যেটা, শেপ যেটা, সেই শেপটা যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত এটা প্রেস করতে থাকতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। তবে একটা জিনিস খেয়াল করতে পারো যে প্রথম যেহেতু প্রোডাক্টটার শেপ একেবারে শেষের দিকে, এসে কন্টাক্ট পাবে, 100% সারফেসের কন্টাক্ট পাবে, সেই হিসাবে তোমরা বলতে পারো যে প্রেস ফোর্জিং এর পুরা ডায়ের ইনসাইড ওয়ার্কপিসের কন্টাক্টে প্রথমে আসবে না। প্রথমে কোন একটা জায়গায় কন্টাক্ট পাবে, কিন্তু যখন কন্টাক্ট পেলো তখন থেকে শুরু করে এই কন্টাক্ট কিন্তু আর নষ্ট হবে না, কন্টিনিউয়াস কন্টাক্টেই থাকবে ডাই। এই জন্য যে সমস্যাটা হয়, যে সমস্যা হচ্ছে যে ডাইটা যেহেতু ওয়ার্কপিসের সাথে হাই টেম্পারেচারে থাকবে, প্লাস হচ্ছে তোমার অনেকক্ষণ ধরে থাকবে, তারপরে এই ডাই আর ওয়ার্কপিসের মাঝখানে ইন্টারনাল ফ্রিকশন হবে, সবকিছু মিলাইয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ডায়ের কিন্তু ক্ষয় হয়ে যায় অনেক বেশি, তাই অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। আর তোমরা জানো যে ফোর্জিং এর জন্য যে ইকুইপমেন্টের যে দাম, সেই দামের, ইকুইপমেন্টটা তো তোমার পার্মানেন্ট একটা অ্যাসেট হয়ে গেল, কিন্তু যেহেতু ডাই কন্টিনিউয়াস উইয়ার হচ্ছে, টিয়ার হচ্ছে, এই ডাইটা খুব দ্রুত চেঞ্জ করতে হয়, যেটা তোমার হ্যামার ফোর্জিং করা লাগে না, অত তাড়াতাড়ি করা লাগে না, কারণ সেখানে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ডাইটা বাতাসে থাকে, এয়ারে থাকে, কন্টাক্টটা হয় 2-1 সেকেন্ডের জন্য। যখন কন্টাক্ট হয় তখন সে টেম্পারেচারটা অ্যাবজর্ব করে, তারপর আবার যখন বাতাসে চলে যায়, এয়ারের ভিতরে যায়, তখন সে আবার ঠান্ডা হয়ে যায়। আর তোমরা জানো যে যে কোনো একটা মেটেরিয়াল যদি হিট করা হয়, হিট করলে আস্তে আস্তে কি হয়, মেটালটা সফট হয়ে যায়। মেটাল যখন আস্তে আস্তে সফট হয়ে যায়, তখন এই মেটালটার কিন্তু স্ট্রেংথ কমে যায় এবং তার হার্ডনেস কমে যায়। তারপরে তোমরা 343 তে পড়ে এসেছো যে যে কোনো একটা মেটেরিয়ালে উইয়ার বা ক্ষয় নির্ভর করে ওই মেটাল, ওই প্রোডাক্টের হার্ডনেসের উপরে। যেহেতু যেহেতু তোমার ফোর্জিং করার সময় হট ওয়ার্কপিসের কন্টাক্টে আমাদের ডাইটা চলে যায়, সেহেতু ডাইটা সফট হয়ে যায় এবং তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। যে হ্যামার ফোর্জিং এ যেহেতু বেশিক্ষণ কন্টাক্টে থাকে না, সেই হিসাবে, সেই জন্য তোমার, হ্যাঁ কেউ কিছু বলবা? আচ্ছা, যেহেতু কন্টাক্টে বেশিক্ষণ থাকে না, ঠান্ডা হয়ে যায়, ফলে হার্ডনেস আবার রিগেইন করে, ক্ষয় কম হয়। এই জন্য প্রেস ফোর্জিংটা আসলে, যেহেতু অনেকক্ষণ ধরে প্রেস করা হয়, ক্ষয় হয়ে যায় তুলে, আর অনেকক্ষণ ধরে প্রেস করার কারণে এনার্জি কনজাম্পশন অনেক বেশি হয়। আর জটিল এই আমাদের প্রেস ফোর্জিংটা, মেশিনটা, এই জন্য সবকিছু মিলিয়ে প্রেস ফোর্জিং কিন্তু ভেরি ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এই যে আমরা এই ছবিটা দেখছি, এই ছবিটার দিকে তাকিয়ে দেখো, উপরে একটা পার্ট আছে, নিচে একটা পার্ট আছে, এইরকম জটিল যত শেপ হবে সেই শেপটা থাকবে
এইটা হচ্ছে উপরের পার্টের ডাই, এটা নিচের পার্টের ডাই। এদিকে কিন্তু আরো একটা অংশ ছিল, এটা কার্ড ভিউ দেখানো হয়েছে, যে একটা কম্পোনেন্ট তার ফোরজিং যে ডাইয়ের মাঝখানে কিভাবে থাকে সেটা দেখানো হয়েছে। এই এই যে পার্টটা দেখতেছো যে ভিতরে যে মাঝখানের অংশটুকু, এটা কিন্তু আমাদের প্রোডাক্ট ফাইনাল শেপ পেয়ে গেছে, ফাইনাল শেপ পেয়ে গেছে। কিন্তু যে তোমরা দেখতে পাচ্ছ এই ইনসাইডের যে শেপটা, এটা কিন্তু একটু জটিল শেপ। ফলে কোন একটা কম্পোনেন্ট তুমি যদি রাউন্ড কম্পোনেন্ট দাও অথবা রেক্টেঙ্গুলার দাও অথবা স্কোয়ার কোনো ওয়ার্কপিসের ভিতরে দাও, সে কিন্তু সরাসরি প্রথমেই 100% কন্ট্যাক্ট পাবে না, আস্তে 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 কন্টাক্ট পেতে থাকবে। হুম। এখন যত কন্টাক্ট পেতে থাকবে তত তোমরা জানো এরিয়া বেড়ে যাচ্ছে, তাই না? এরিয়া যদি বেড়ে যায় তাহলে কি হবে? কোন সেই আমাদের ডিফর্মেশন প্রসেসটা যদি কন্টিনিউ করতে হয়, আর মেটেরিয়ালে যদি এরিয়া অফ কন্টাক্ট বেড়ে যায়, তাহলে কন্টিনিউয়াসলি আমাদের কি করতে হবে? বেশি বেশি করে বেশি বেশি করে কি করতে হবে? বেশি বেশি করে লোড অ্যাপ্লাই করতে হবে আমাদের, বেশি বেশি লোড অ্যাপ্লাই করতে হবে। আরেকটা জিনিস দেখো যে 100% এই যে ডাইটা দেখতেছো, এই ডাই ডান দিকে আমরা যেটা নিয়ে আসলাম ছবি, এই ডাইয়ের ভিতরে দেখো ফোরজিং হচ্ছে প্রোডাক্টটা ফোরজিং হচ্ছে। এখন 100% যাতে এই প্রোডাক্টটা শেপ পায়, সেই জন্য আমরা করি কি, মনে করো 1 কেজি ওজনের একটা প্রোডাক্ট, 1 কেজি যদি মেটালের ভিতরে আমরা দেই, তাহলে 100% এই এনশিওর করলো কিনা আমরা, মানে শেপটা এনশিওর করলো কিনা আমরা কিন্তু বুঝতে পারবো না। এই জন্য যেটা করা হয়, 1 কেজি মেটাল না নিয়ে 1 কেজির চেয়ে সামান্য একটু বেশি নেওয়া হয়। এটা নির্ভর করবে ওই প্রোডাক্টটার জটিলতা কেমন, কমপ্লেক্সিটি কেমন, তার শেপ কেমন, জিওমেট্রি কেমন, হ্যাঁ, এইটার উপরে নির্ভর করবে যে আমরা অতিরিক্ত কতটুকু মেটাল দেবো। তো যাই হোক, এটার একটা ক্যালকুলেশন আছে, আমরা অত ডিটেল করতেছি না। তো সামান্য আমরা একটু বেশি নিব, এই কথাটা বলি। এখন যখন মনে করো যে প্রেসিং করতেছি, প্রেসিং করতে 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 আস্তে আস্তে এই কমপ্লিট শেপের দিকে যাচ্ছে, তখন কি করবে? এই অতিরিক্ত মেটালটুকু কিন্তু আমাদের একটা জায়গা থেকে বের করে দিতে হবে। এই সেই জায়গাটাকে, এই যে আমরা বলতেছি, এটাকে বলা হচ্ছে গাটার। আর যে মেটালটা বেরিয়ে যাবে এটাকে আমরা বলছি ফ্ল্যাশ। এই ফ্ল্যাশ মেটেরিয়ালটুকু বেরিয়ে যাবে। বেরিয়ে যে যাবে, বেরিয়ে যাওয়ার সময় সে থাকবে কোথায়, বসবে কোথায়? এই জন্য এই ডায়ের ভিতরেই আরেকটা জায়গা, একটু একটু অতিরিক্ত স্পেস তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে ফ্ল্যাশ গাটার। তাহলে অতিরিক্ত মেটালটা এই ওপেনিং, যে একটা ছিদ্র রাখা হবে, সেই ছিদ্র পথ দিয়ে বেরিয়ে চলে যাবে, গিয়ে এই গাটারের ভিতরে রিজার্ভার টাইপের, এর ভিতরে গিয়ে জমা হবে। এখানে আরেকটা জিনিস দেখো, আগে যখন ফুল কন্টাক্ট ছিল না, তখন আমাদের এরিয়া অফ কন্টাক্ট কম ছিল, লোড কম লাগতেছিল ডিফর্ম করার জন্য। এখন যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যা যদি আবার, মানে 100% কন্টাক্ট পেয়ে গেছে, লোড কিন্তু এখন অনেক বেশি লাগছে, তারপরে আবার যদি এই ফ্লাশটা বেরোনো শুরু হয়, তাহলে দেখো আবার নতুন করে ইন্টার সারফেসে ফ্রিকশন তৈরি হচ্ছে, নতুন ফ্রিকশনাল সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, এবং কারণে এর কারণে কিন্তু আবার তোমার লোড বেশি লাগবে। হ্যাঁ, এই ডায়াগ্রামটা আমরা এখন এক্সপ্লেন করতে পারবো তোমার এই ছবিটা দিয়ে। তার আগে, এই ছবিটা এক্সপ্লেন করার আগে আমরা একটু বলে নেই যে এই ফ্ল্যাশ ডাটাটা এটা কোথায় দিব? এখানে দিব, যেখানে আছে এখানে দিব, না এই জায়গায় দিব, না নিচেই দিব? এটা নির্ভর করবে হচ্ছে যে এই প্রোডাক্টটার জিওমেট্রি কেমন, কোন জায়গায়, কোন জায়গা দিয়ে বেরোইলে আমি 100% ইনশিওর করতে পারবো যে প্রোডাক্টটা সে ফাইনাল শেপ পেয়ে গেছে। এটা একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোন জায়গায় দিলে ইনসাইডের, ইনসাইডের হচ্ছে সব জায়গায় ডিফর্ম হওয়ার পরেই সেই পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তার মানে আমাদের টার্গেট কিন্তু হচ্ছে প্রোডাক্টের 100% ডিটেল শেপ পাওয়া। এই 100% ডিটেল শেপ পাওয়ার জন্য যে জায়গায় ওপেনিংটা করলে মেটালটা 100% ডিফর্ম হয়ে ফুল শেপ পাওয়ার পরেই অতিরিক্ত মেটালটা বেরিয়ে যাবে,
সেই জায়গাটাই আমরা এই চিত্রটা করব, এই ফ্ল্যাশ গাটারটা করব। ফলে দেখা যাচ্ছে যে একটা জিনিস এখানে মনে রাখবা যে যেখানে সেখানে যদি আমি ফ্ল্যাশ গাটারটা দিয়ে দেই, তাহলে এই জায়গায় মনে করো ফর এক্সাম্পল এই জায়গাটা শেপ না পেয়ে এখানে যদি আমি একটা কাটার দিই, উপরে যদি একটা কাটার দিয়ে রাখি, মনে করো সে প্রোডাক্ট এই দিক দিয়ে আসতেছে, ফ্লো করে এই দিক দিয়ে আসতেছে, আস্তে আস্তে সেই ক্যামেরাটা ওপেনিং পেয়ে গেল। ওপেনিং দিয়ে পাওয়ার সাথে সাথে সে কি করবে, ওপেনিং পাওয়ার সাথে সাথে সে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে, সে মেটাল কিন্তু এই পর্যন্ত আসবে না। ফলে আমাদেরকে এমন ভাবে কাটারের লোকেশন, সাইজ, শেপ এবং কাটার এই জিনিসটা আমাদের ডিজাইন করতে হবে যাতে কিনা 100% এই ক্যাভিটি ফিলিংটা এনশিওর করা যায়। এবার আমরা দেখি যে জিনিসগুলো আমরা এক্সপ্লেন বলছিলাম, ডিসকাস করছিলাম, সেই জিনিসগুলো আবার বলি। দেখো এই ডায়াগ্রামটা, দেখো এই ডায়াগ্রামে এক্স অ্যাক্সিস আছে ইনক্রিজিং ফোর্সিং লোড, ইনক্রিজিং ফোর্সিং লোড, এই ওয়াই অ্যাক্সিসে সরি এক্স অ্যাক্সিস, আর এদিকে ওয়াই অ্যাক্সিসে যেটা আছে ফোর্জিং স্ট্রোক, তার মানে ফোর্জিং এর যে তোমার হচ্ছে ডিসটেন্স, ওয়ার্কপিস এবং হচ্ছে আমার এই যে ফোর্জিং এর ডায়ের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটাকে সাধারণত স্ট্রোক বলা হয়। এখন যত আমি এই প্রোডাক্টটা এর ভিতরে দুইটা ডায়ের মাঝখানে ক্যাভিটির ভিতরে যখন ওয়ার্কপিসটা দিয়ে দিলাম, প্রথমে যেটা আমি বলেছিলাম যে কন্টাক্টটা কিন্তু 100% পাবে না, প্রথমে দুই একটা জায়গায় কন্টাক্ট পাবে। সেই দুই একটা জায়গায় কন্টাক্ট পাওয়ার পরে যত আমি স্ট্রোক বাড়াইতে থাকবো তত আমার কন্টাক্ট এরিয়া কি হবে, কন্টাক্ট এরিয়া বেড়ে যাবে। যত কন্টাক্ট এরিয়া বেড়ে যাবে, যেটা আমরা একটু আগেই বলেছিলাম, কন্টাক্ট এরিয়া অফ কন্টাক্ট বেড়ে যাওয়া মানেই হচ্ছে যে স্ট্রেস অ্যাপ্লাইড লোড যদি ফিক্স রাখো তাহলে আমার স্ট্রেস কিন্তু কমে যাবে, আর স্ট্রেস যদি কমে যায় তাহলে ওই স্ট্রেস দিয়ে কিন্তু মেটাল ডিফর্ম করা সম্ভব হবে না। ফলে আমাদের যদি সত্যিকার অর্থে আমরা যদি ডিফর্মেশনও কন্টিনিউ করতে চাই এবং কন্টিনিউয়াসলি যদি কন্টাক্ট এরিয়াও বেড়ে যায়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, কন্টাক্ট এরিয়া দেখো কন্টিনিউয়াস কন্টাক্ট এরিয়া বেড়ে যাবে, যত কন্টাক্ট এরিয়া বাড়বে তত কি হবে, তত আমাদের ইনক্রিজিং ফোর্সিং লোড লাগবে। এক সময় আমরা যেটা একটু আগে বললাম যে এক সময় এইভাবে প্রসেসটা চলতে চলতে এক সময় কি হবে, এক সময় দেখা যাবে যে তোমার 100% ফিল আপ হয়ে গেছে, ক্যাভিটি ফিল আপ হয়ে গেছে। এখন কি করবে, এখন কিসের পালা, এখন পালা হচ্ছে এর ভিতর থেকে অতিরিক্ত যে আমি সামান্য একটু মেটাল বেশি নিয়েছিলাম, সেই সামান্য মেটাল বেশি মেটালটুকু এখন বেরিয়ে যাবে। এইটা হচ্ছে ফ্ল্যাশ ফর্মিং বিগিনিং, যেটা একটু আগে বলেছিলাম। ফ্ল্যাশ কখন তৈরি হওয়া শুরু হবে, যখন তোমার 100% ক্যাভিটিটা ফিল আপ হয়ে গেল, এই যে এখানে ফিল আপ হয়ে গেল। এখন তুমি যদি কন্টিনিউ করো, যেটা একটু আগে বলেছিলাম যে ফ্ল্যাশ যদি তৈরি হওয়া শুরু হয় তাহলে ফ্ল্যাশের সাথে আমার ডাই মোল্ডের ইনসাইড এই ইন্টার সারফেসে ফ্রিকশন হবে। তাহলে এখন কিন্তু কন্টিনিউয়াসলি খুব ধাই করে খুব দ্রুত কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে এই ফ্ল্যাশ বেরিয়ে যাবে, ফ্ল্যাশ উঠতে থাকবে কন্টিনিউয়াসলি। এখন এই জায়গায় মোটামুটি বলছিলাম যে এই জায়গাটা ফ্ল্যাশ তৈরি হলো মানে মোর আর লেস এটা 100% ফিল আপ হয়ে গেছে। যখন ফ্ল্যাশ তৈরি হলে একদম 100% ক্যাভিটি ফিলস কমপ্লিটলি যখন হয়ে যাবে, এই জায়গায় এসে ক্যাভিটি ফিল আপ হয়ে যাবে এবং ফ্ল্যাশ বেরিয়ে চলে গেছে একেবারে 100% ফর ডিটেল প্রোডাক্ট হয়ে গেছে। তার মানে যে জিনিসটা হলো, দেখা যাচ্ছে যে আমাদের এই প্রোডাক্টের ওয়ার্কপিসটা যখন মোল্ডের ভিতরে নিব, প্রথমে আমাদের লোড লাগবে কম, যেটা দেখতেছি এই যে এখানে লোড কম লাগতেছে এখান থেকে। তারপরে আস্তে আস্তে যখন ফোর্সিং শুরু হবে, ফোর্সিং শুরু হওয়ার সাথে সাথে কন্টাক্ট এরিয়া বেড়ে যাবে, একসাথে ফ্ল্যাশ তৈরি শুরু হবে, ফ্ল্যাশ গ্যাটারের ভিতরে যাবে, সারফেস এরিয়া বেড়ে যাবে, ফ্রিকশন বেড়ে যাবে, ফলে কন্টিনিউয়াস আমাদের অ্যাপ্লাইড লোড এভাবে বেড়ে যাবে। এরপর একটা পর্যায়ে আসবে একদম 100% তোমার ক্যাভিটি ফিল আপ হয়ে যাবে। ক্যাভিটি ফিল আপ যখন হয়ে গেল, তারপরে
যদি তুমি কন্টিনিউ করো তাহলে কিন্তু প্রচন্ড রকমের প্রেসার ক্রিয়েট করবে, যেটা দেখতে পাচ্ছ। এখন তোমাকে কি কেয়ারফুল হইতে হবে যে ক্যাভিটি ফিল আপ হয়ে গেছে, তারপরেও তুমি প্রেসার দিতেছো, একটা পর্যায়ে এসে তোমার মোলটা কিন্তু ভেঙে যেতে পারে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কখন ক্যাভিটি ফিল আপ হচ্ছে। ক্যাভিটি ফিল আপ ইনসাইড 100% হলো কি হলো না, এটা বোঝার নানান রকম এখন টেকনিক বেরিয়ে গেছে, অ্যাকোস্টিক এমিশন, তারপরে হচ্ছে ইন সিটু এক্স-রে, অনেক কিছু ভাবে আমরা এটা ইনশিওর করতে পারি। আর যদি কম হাইটেক মেটেরিয়াল হয়, কম এক্সপেন্সিভ মেশিনারি ব্যবহার করি, এই প্রোডাক্ট যদি ইকোনমিক্যালি তৈরি করতে চায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এটা এক্সপেরিয়েন্সের বেসিসে বলে যে হ্যাঁ এটা হয়ে গেছে, অথবা কি পরিমাণ ফ্ল্যাশ বেরোলো সেটাও অনেকে অবজার্ভ করে বুঝতে পারে যে হ্যাঁ আমার প্রোডাক্টে ফাইনাল শেপ এসে গেছে। এখন আসো যে আমরা সাধারণত স্ট্রাকচার এন্ড প্রপার্টিজ অফ ফরজিং, আমরা ফরজিং কেন করি, ফরজিং করলে স্ট্রাকচার কি চেঞ্জ হয়, এই জিনিসটা প্রথমে অল্প স্বল্প আলাপ করেছিলাম। স্ট্রাকচার এন্ড প্রপার্টিজ অফ ফরজিং। ফরজিং এর উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচারটাকে ডিফর্ম করা, এবং শুধু ডিফর্ম করা না, আমি ইচ্ছা মতো আমার যে ডাইরেকশনে ডিফর্ম করলে সেখানে একটা তোমার ডিফর্ম গ্রেন পাওয়া যাবে, তারপরে তোমার বিভিন্ন ওরিয়েন্টেশনে বিভিন্ন রকম ডিফরমেশনাল স্কোপ আমাদের ফরজিং এ আছে। আর এইগুলো করে আমরা যেটা পাই, থ্রি ডাইমেনশনাল স্ট্রেস সিস্টেমে আমরা ভিন্ন ভিন্ন ডাইরেকশনে ভিন্ন ভিন্ন রকমের গ্রেন ফ্লো কন্ট্রোল করে ভিন্ন ভিন্ন স্ট্রেংথ আমরা নিয়ে আসতে পারি। এটি হচ্ছে ফোর্জিং এর মেন উদ্দেশ্য। এখন দেখো, যদি আমরা ফোর্জিং করতে গিয়ে ঠিক মতো ফোর্জিং না করি, এমন ভাবে ফোর্জিং করলাম তাহলে শুধুমাত্র মেটেরিয়ালের সারফেসটা ডিফর্ম হলো। এখানে তোমরা দেখো, এই বাম দিকের ছবিটা দেখো, বাম দিকের এই যে ছবিটা, এটা নিচের দিকে দেখতেছো এটা এক ধরনের গ্রেড, আর উপরে দেখতেছো এটা কিন্তু একেবারে ডিরেকশনাল গ্রেড। ফলে এই জায়গায় যে স্ট্রেংথ এবং হার্ডনেস, এখানকার স্ট্রেংথ এবং হার্ডনেস কিন্তু একরকমের হবে না। ফলে আমরা বলতে পারবো, যদি শুধু কিন্তু কেমিক্যাল কম্পোজিশন আর তোমার হচ্ছে মাইক্রোস্ট্রাকচার, এটা কিন্তু প্রপার্টি কন্ট্রোল করে না। প্রপার্টি কন্ট্রোল করে হচ্ছে যে তার ডিফর্মেশন লেভেল, এবং সেই ডিফর্মেশন কোন লেভেলে হয়েছে, কতটুকু হয়েছে, এবং সেই ডিফর্মেশন লেভেলটা কোন ডাইরেকশনে ডিফর্ম হয়েছে। এবং ডাইনের ছবিটা দেখো কি সুন্দর ভাবে এই ফ্লোটা দেখো, একটু বেঁকে এসে আবার সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা যে উপর থেকে আস্তে 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 নেমে ডাইনে দিকে ফ্ল্যাট হয়ে গেছে ড্রেন ফ্লোটা। ফলে এই জায়গায়, এখানে দেখো, এই জায়গায় যে ধরনের প্রপার্টি আমরা পাবো ডিরেকশনাল প্রপার্টি, এই জায়গায় ডিরেকশনাল প্রপার্টি কিন্তু আরেক রকমের পাবো। তো এইটাই হচ্ছে আমাদের কোচিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাইড, যেটা দিয়ে আমরা গেম প্লে করে ফাইবার ফ্লো কন্ট্রোল করে আমরা এই ফোর্স প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল করতে পারি, এবং যে ডাইরেকশনে যে রকমের আমার গ্রেন ফ্লো দরকার, যার কারণে তোমরা জানো থ্রি ডাইমেনশনাল স্ট্রেস সিস্টেমে সিগমা 1 2 3 যে কোনো একটা প্রোডাক্টের উপর যখন লোড দেওয়া হয়, সেই লোড আমি সিঙ্গেল পয়েন্টে দেই, ঠিক আছে, বাট এই লোডটা ডিস্ট্রিবিউট হয় কিন্তু থ্রি ডাইমেনশন ওয়েতে। আর থ্রি ডাইমেনশন ওয়েতে যখন ডিস্ট্রিবিউট হয়, সেখানে সিগমা 1 2 3 এই ভিন্ন ভিন্ন তোমার ডাইরেকশনের ভিন্ন ভিন্ন লেভেলের স্ট্রেস ওখানে পড়ে। এখন আমি সিগমা 1 কে যদি হাইয়েস্ট স্ট্রেস ধরি, এবং এমন একটা ডাইরেকশনে এই কম্পোনেন্টটা সেট করা হবে, এমন ভাবে সেট করা হবে তার একটা ফিক্সড ডাইরেকশনে ম্যাক্সিমাম স্ট্রেস পড়বে, সেইটাকে আমরা যদি সিগমা 1 ধরি, আর সিগমা 1 এর ভ্যালুটা কত এটা যদি আমরা জানতে পারি, আর ওই প্রোডাক্টটার কেমিক্যাল কম্পোজিশন এর উপর বেসিস করে, তার মাইক্রোস্ট্রাকচারের উপর বেসিস করে আমরা যদি ডিফর্মেশন লেভেল যদি
করে ফেলতে পারি, ডিফর্মেশন লেভেলটা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে সিগমা ওয়ানের যে ভ্যালু দরকার ওই ডাইরেকশনে সেই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাবো। আবার মনে করো সিগমা টু আরেকটা ডাইরেকশন আছে যেটা সিগমা ওয়ানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে ওই ডাইরেকশনে আমার যে পরিমাণ স্ট্রেংথ দরকার সেই বুঝতেই পারতেছো সিগমা ওয়ান কিন্তু গ্রেটেস্ট, আর সিগমা টু হচ্ছে সিগমা ওয়ানের চেয়ে ছোট। তাই যদি হয় তাহলে সিগমা ওয়ান যে ডাইরেকশন থাকবে সেই ডাইরেকশনে কিন্তু আমাদের আর অত মাথা খারাপ করার প্রয়োজন নাই, সামান্য একটু স্ট্রেস দিলেই ওই জায়গায় কিন্তু সিগমা টু লেভেলের যে স্ট্রেস প্রয়োজন সেটা কিন্তু আমি অ্যাচিভ করে ফেলবো। আর সিগমা থ্রিটা কি তোমরা ভালো করে জানো, সিগমা থ্রি হচ্ছে লোয়েস্ট, তাহলে এইটা নিয়ে মাথা খারাপের কোনো কারণ নাই, সিগমা থ্রিটা অটোমেটিক্যালি আসবে। আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল সাইড টু ডিজাইন সেটা হচ্ছে সিগমা ওয়ান ম্যাক্সিমাম লেভেলের স্ট্রেস, সেই ম্যাক্সিমাম লেভেলের স্ট্রেসটা নির্ভর করবে অ্যাচিভ করবে কি করবে না, বা সে সহ্য করতে পারবে কি পারবে না, এটা নির্ভর করবে হচ্ছে ওই মেটেরিয়ালটা আমি কিভাবে কোন ডাইরেকশনে কতটুকু ডিফর্ম করেছি তার উপরে। এই ছবিটা তোমরা এখন দেখো যেটা নিয়ে আসতেছি রোলিং এ। দেখো রোলিং এ কি হয়, এই দেখো এই গোল গোল গ্রেন আমরা রোলিং করতেছি, দুইটা ওয়ার্ক রোলের ভিতর দিয়ে পাস করে দিতেছি, গ্রেন গুলো কি হলো লম্বা হয়ে গেল, শুধুমাত্র লম্বাই হয়, একটা ডাইরেকশনে তার প্রপার্টি চেঞ্জ করে। যেমন আমরা রডের কথা চিন্তা করো, রড বলো গিয়োটিন বলো, এই জিনিসগুলো কিন্তু রোল প্রোডাক্ট, এখানে একটা ডাইরেকশনে আমাদের প্রপার্টি ডেভেলপ হয়। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা যে ফোর্জিং করা প্রোডাক্টের কত ইম্পর্টেন্স। উপরে যেটা দেখো কাস্ট প্রোডাক্ট, কাস্ট প্রোডাক্টে কি ধরনের গ্রেন হয় তোমরা জানো, সাধারণত এটা ডেনড্রাইটিক গ্রেন হয়। এই ডেনড্রাইটিক গ্রেন যদি তুমি সেই একটা প্রোডাক্ট কাস্টিং করলে করে নিয়ে এসে জাস্ট কাটাকাটি জাস্ট কাস্ট প্রোডাক্ট একটা বানিয়ে ফেললে, এরকম একটা জাস্ট একটা মোল্ড করলা, এই মোল্ডের ভিতরে লিকুইড মেটাল ঢেলে দিলে, লিকুইড মেটাল ঢেলে দেওয়ার পরে তোমার এখানে এই প্রোডাক্টের শেপটা চেঞ্জ। তাহলে কি হলো, এখানে যে গ্রেন, এই যে এই কোনায় ডান দিকের এই কোনাটাই যে গ্রেন, বাম দিকের কোনায়ও সেই গ্রেন, নিচেও সেই গ্রেন, মাঝখানেও সেই গ্রেন, একই গ্রেন। তাই যদি হয় তাহলে আমাদের কি হবে, সব জায়গায় সমান যদি গ্রেন হয় তাহলে আমরা কি আশা করব, সব জায়গায় সমান স্ট্রেংথ, এটাই কিন্তু আমরা আশা করবো। কিন্তু এইটা যখন একটা মনে করো বাকেটের কথা চিন্তা করো, বাকেট, বাকেট যদি হয় যখন তুমি এর ভিতরে লিকুইড মেটাল বা অন্য কোনো প্রোডাক্টের ভিতরে নিয়ে এর এই দুই কান দুই দিকে ধরে যখন তোলার চেষ্টা করবা, লোড সবচেয়ে স্ট্রেস সবচেয়ে কোথায় পড়বে, এই দুই কানে দুই সাইডে কিন্তু স্ট্রেস বেশি পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই কোনা দিয়ে ফেল করে যাবে, আমার প্রোডাক্ট কিন্তু ভালো হবে না, তাড়াতাড়ি ফেল করে যাবে। এরপরে যদি একটু আগে যেটা দেখিয়েছিলাম যে রোলিং করা, রোলিং করে কোন একটা প্রোডাক্ট বানানো বা একটা বিলেট বানাইলে বা মোটা একটা রড বানিয়েছো, মোটা একটা কম্পোনেন্ট বানিয়েছো, সেখান থেকে কেটে নিয়ে তুমি এই প্রোডাক্টটা বানাইলা, মেশিং পার্ট মেশিং করে এই বাকেটটা বানিয়েছো। এখন দেখো এই বাকেটে উপরের দিকে দুই কানে দেখো গ্রেনেড ফুলো এক রকমের, আর এই জায়গায় আর এক রকম। এখন যদি আমি লোড দেই, লোডে যদি নেই আর এটা যদি ঝুলিয়ে দিই চেন দিয়ে, দেখো এই লোডটা এই বরাবর পড়বে, এই বরাবর পড়লে সে এখানে ভালো লোড দিতে পারবে, এখানে ভালো লোড দিতে পারবে। কিন্তু যদি এই প্রোডাক্টটা ভরে দেই, এই বাকেটটা ফুল ভরে দিয়ে কান ধরে তোলার চেষ্টা করি, তাহলে এই স্ট্রেসটা কিন্তু এখান থেকে স্ট্রেসটা কিন্তু ডাউনওয়ার্ডে পড়বে, ডাউনওয়ার্ডে যদি পড়ে তাহলে এই জায়গাতে শেয়ার হয়ে যাবে, এই বরাবর কিন্তু এই বরাবর স্ট্রেংথ বেশি, বাট এই বরাবর তার স্ট্রেংথ নাই, আর এইখানে লোড করতেছে এই বরাবর, এই বরাবর লোড করতেছে, ফলে এখান থেকে শেয়ার হয়ে যাবে। এখন আসো তুমি যদি ফোর্জিং করে বানাও তাহলে কি হবে, ফোর্জিং করে যদি বানাও এই দুই কোণায় এই দেখো এখানেও এক রকমের গ্রেন ফ্লো, এখানেও দেখো এই ডাইরেকশন বরাবর আমার স্ট্রেস দরকার ছিল, স্ট্রেংথ দরকার ছিল, হ্যাঁ গুড, এই ডাইরেকশন স্ট্রেস নেওয়ার মতো তার ক্যাপাবিলিটি আছে, কেন তার ফাইবার ফ্লোটা এই দিকে, আবার এখানেও আমার বেশি লোড ক্যারিং ক্যাপাবিলিটি দরকার, কিভাবে শিখতে নিবে, কারণ এইটা ফাইবার ফ্লো এই ডাইরেকশন বরাবর, ফলে যেখানে যে লোড নেওয়ার দরকার সেই লোড নেওয়ার জন্য ওখানকার গ্রেন যেভাবে ডিফর্ম করা দরকার
সেই ডিফর্মেশনটা কিন্তু আমরা ফোরজিং এর গেম প্লে করে করতে পারি। এই জন্য আমাদের প্রোডাক্টটা ভালো হয়। এই দেখো এখানে আরেকটা ছবি দেখো, আমরা নাট বোল্টের কথা চিন্তা করো। এইটা আমি একটা রড কেটে বানিয়েছি, রড কেটে মেশিনিং করে নাট বোল্টটা বানিয়েছি। বলেছিলাম রড কিন্তু রোলিং করা একটা ডাইরেকশন বরাবর তার গ্রেন ফ্লো। এখন এই জায়গায় হচ্ছে যে বোল্টটা যদি আমি থ্রেডের ভিতরে ঢুকিয়ে দিয়ে টাইট দিয়ে দিলাম, এই জায়গায় টাইট টাইট দিয়ে দিলাম, এখন দেখো এই দিকে একরকম লোড পড়ে। যদি লোডটা এমনি এমনি হয় তাহলে সে ভালো লোড দিতে পারবে, কিন্তু যদি এদিকে কিন্তু শেয়ার করবে না, এদিকে সে লোড করতেছে টানা লোড, ফলে কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গাটায় যদি তোমার শুধু সিঙ্গেল লেয়ারের উপর লোড পড়ে, তাহলে এই যে লেয়ার আছে, ইন্টার গ্রেন আছে, দুইটা গ্রেনের মাঝখানে কিন্তু গ্রেন বাউন্ডারি আছে, সেই গ্রেন বাউন্ডারি দিয়ে কিন্তু শেয়ার করে যাবে, এখানে ঠাস করে এটা স্লাইড করে উপরে উঠে যাবে, এখান থেকে শেয়ার করে যাবে। কিন্তু যখন আমরা টেনসাইল লোড দিব, এই টোটাল ক্রস সেকশনের উপরে ডাউনওয়ার্ড লোড করবে, ডাউনওয়ার্ড লোড করলে দুইটা পার্ট, যে এই একটা গ্রেন এই একটা গ্রেন, এইটার ইন্টার গ্রেন, এই ইন্টার গ্রেন থেকে কিন্তু সেপারেট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জায়গায় এখানে আমি যদি ফোরজিং করি দেখো তাহলে কি হচ্ছে, এই জায়গাটা দেখো বাঁকা বাঁকা হয়ে গেছে, ইন্টারলক হয়ে গেছে। এখানে দেখো এটা কিন্তু সোজা নাই। এখন আমি যদি এই জায়গাটা যদি আমি টাইপ করে দেই, আগে যেরকম জাস্ট সিম্পল একটা শেয়ার হয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, এখানে কিন্তু আর বেরিয়ে চলে যাওয়ার সুযোগ নাই, কারণ এটা কিন্তু লক করে ফেলছে, সারাউন্ডিং এরিয়াটা লকিং করা, বাঁকা হয়ে গেছে। দেখো এই বাঁকা পোর্শনটুকু এখন সোজা সে স্লাইড করতে পারবে না, কারণ আরেকজনকে সে টেনে নিয়ে ছিঁড়ে নিয়ে তাকে যেতে হবে, যেটা আবার আরেকজন এলাও সহজে করবে না। এই জন্য এই মেশিনিং করার চেয়ে এই হট ফোরজিং করলে বেটার পাওয়া যাবে। আর যদি কোল্ড ফোরজিং করে বা ওয়ার্ম ফোরজিং করে, তাহলে কিন্তু মনে রাখবা সবাইকে কিন্তু ওয়ার্ম ফোরজিং করা যাবে না যদি ব্রিটেল মেটেরিয়াল হয়, এই কোল্ড ফোরজিং করা যাবে না যদি ডাক্টাইল মেটাল হয়। তাহলে আমি যদি খুব বেশি বেশি যদি ফোরজিং করি, বেশি বেশি যদি লোড দেই, তাহলে আমাদের এই টোটালটা এটা ফোরজিং হবে। এবং গ্রেন ফ্লো বুঝতেই পারতেছো কি সুন্দর ফাইবার ফ্লো দেখতেছো। এখন মনে করো এখানে শেয়ার কিভাবে হবে, এই কোণা দিয়ে শেয়ার সম্ভব না। এখানে দেখো এটা একটা সিঙ্গেল লাইন ধরে শেয়ার হয়ে যাওয়া সম্ভব ছিল, এখানে কিন্তু সিঙ্গেল লাইনই নাই, এটা হচ্ছে একজন আর একজনের ভিতরে ঢুকে ইন্টারলক হয়ে আছে, ফলে আমরা এখান থেকে সহজে শেয়ার করতে পারবো না। একেবারে আমরা যদি একটা প্রোডাক্টকে সামনে নিয়ে যদি চিন্তা করি, দেখো এই যে থ্রেডটা দেখো, এই থ্রেডটা যদি আমরা একটা মোটা স্টিল বার বা রড, হ্যাঁ, যদি স্টিল বারটা আমরা কেকে এইরকম একটা থ্রেড কাটি, দেখতে পাচ্ছো এই দেখো কাটিং এ দেখো এই যে মেশিং থ্রেড, এটা তো গ্রেন ওয়ার্ক, ফলে এখান থেকে শেয়ার হয়ে যাবে, এদিক দিয়ে শেয়ার হয়ে যাচ্ছে। কারণ যখন টাইট দিবা, টাইট দিলে লোড কিন্তু তখন এই ডাইরেকশন এই নেমে পড়বে, এইদিকে পড়বে এবং সব সেকশনের উপরে এট এ টাইম টেনসাইল লোডিং এর মতো লোড পড়ে না, শেয়ার লোডিংটা লেয়ারে পড়ে। তার কারণ সেই কারণে এখান থেকে ছিঁড়ে খুলে বা ভেঙে চলে যেতে পারে। কিন্তু যদি রোলিং তোমার হচ্ছে করি, আমরা ফোরজিং করলে যেটা হবে, দেখো গ্রেন ফ্লো কিন্তু স্ট্রেট লাইনে না, বাঁকা কার্ভ হয়ে আছে, ফলে একজন আরেকজন ঢুকে গেছে এবং বেটার প্রপার্টি এই কারণে তোমরা জানো ইতিহাস বলে 1200 সালের দিকে। আর আমার একটা কোশ্চেন ছিল আগের স্লাইডে। হ্যাঁ বলো। আমরা কোল্ড ফোরজিং করে যে না বোল্টটা বানিয়েছিলাম, সেটা টেনসাইল লোড কি কম নিতে পারবে না? টেনসাইল লোড কম নিতে পারবে না, কারণ টেনসাইল লোড হচ্ছে যে তোমরা জানো যে কোল্ড ফোরজিং করলে, কোল্ড ফোরজিং এর কথা চিন্তা করো না, প্রথমে চিন্তা করো কোল্ড রোলিং এর কথা চিন্তা করো। ওকে, কোল্ড রোলিং যদি করি তাহলে একটা ডাইরেকশন বরাবর তার স্ট্রেংথ কিন্তু হট রোলিং করলে যতটুকু হয় তার চেয়ে অনেক বেশি সে লোড দিতে পারে। হ্যাঁ এটাই বুঝতে চেয়েছিলাম। ঠিক আছে, তাই যদি হয় এখানে কিন্তু আমি সেই কাজটাই করেছি। কেন নিতে পারে সে, কারণ তার গ্রেন ফ্লোটা সুন্দরভাবে ডিটেইল গ্রেন ফ্লো হয়েছে এবং সেখানে রিক্রিস্টালাইজেশন হয় নাই।
হ্যাঁ, আমি টেনসাইল প্রপার্টিজ তাহলে কম্প্রোমাইজ করছি না কোড ফোরজিং। না না, টেনসাইল প্রপার্টিজ কম্প্রোমাইজ করছি তো নাই, বরং আমি যে গেম প্লে করে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে টেনসাইল প্রপার্টি আমি এক এক জায়গায় এক এক রকমের ইনডিউস করার চেষ্টা করতেছি, যাতে শেয়ার না হয়। শেয়ার যাতে না হয়। ওকে। যেখানে বেশি লাগবে সেখানে বেশি দিচ্ছি, যেখানে কম লাগবে সেখানে কম দিব। সেখানে আমার অত মাথা ব্যথা নাই, আমি ওই জায়গায় অত বেশি এফোর্ট দিব না। বুঝতে পেরেছো? স্যার, হ্যাঁ বলো, বলো। হ্যাঁ শুনতে পারি না। আর ও বুঝতে পেরেছি বলছে। ও বুঝতে পেরেছি, ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা বলছিলাম, ইতিহাস বলে যে 1200-1300 আর কোশ্চেন ছিল হ্যাঁ বলো। আরেকটা। স্যার, আপনি বলছেন আমরা যখন সিগমা 1 কন্ট্রোল করি, এটার এফেক্ট পড়ে হচ্ছে সিগমা 2 ডিরেকশনে ম্যাক্সিমাম। হুম। ওকে, এটাই শিওর করতে। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝেছি। ওকে। এরপরে আমরা দামেস্কাস সোর্ডের বিখ্যাত সেই সোর্ডের নাম শুনেছি, যে সোর্ড কিন্তু এক সময় গেম চেঞ্জ করে দিয়েছিল, গেম চেঞ্জার ছিল। 1200 সালের দিকে যখন ক্রুসেডাররা মিডল ইস্টের ওইদিকে কাটাকাটি করে মানে এক একটা নেশনকে ধ্বংস করে দিচ্ছিল, তখন একজন সামান্য কামার ব্ল্যাক স্মিথ, সে চিন্তা করে অনেক রকমের চিন্তা ভাবনা করে ফোর্জিং, আসলে কি কামাররা যে ছুরি বানায় দা বানায় এটা কিন্তু ওপেন ডাই ফোর্জিং, জানো তো মনে হয় এটা ওপেন ডাই ফোর্জিং। এখন সে ফোর্জিং করে সে ছুরি টুরি বানাতো, কিন্তু তার ছুরি টিকতো না। ওই ছুরি তখনকার দিনে কিন্তু কামান বা মিসাইল এগুলো তো ছিল না, এই ছুরি দিয়েই মারামারি হতো, যুদ্ধ যা হতো সব ছুরি দিয়েই হতো। সেই সময় সেই সময় আমাদের এই একজন ব্ল্যাক স্মিথ সে করলো কি, এই 300 বার আমরা আমরা যদি পরোটার কথা বলি, পরোটা বানানোর সময় কিন্তু করে কি, প্রথমে একটা ভাঁজ দেয়, দিয়ে একটু বড় করে, তারপর মাঝখানে একটা তেল দেয়, দিয়ে আবার ফোল্ড ফোল্ড করে, ফোল্ড করে নিয়ে আবার পরিষ্কার করে আবার পরোটা বানাতে হবে। এইভাবে একটা পরোটার কিন্তু টপ সারফেস থেকে বটম সারফেস পর্যন্ত ইনসাইডে অনেকগুলো লেয়ার থাকে, তোমরা হয়তো খেয়াল করেছো পরোটার, যেটা রুটিতে অতটা থাকে না। এখন এই যে আমাদের ব্ল্যাক স্মিথ উনি যেটা করেছিলেন, এই ছুরিটা 300 বার বানিয়েছে আর ফোল্ড করেছে। ছুরি বানানো হয়ে গেছে, আবার একটা পাতলা প্লেট মতো করে নিয়ে সেইটা ফোল্ড করে আবার সে ছুরি শেপে দিয়েছে, দিয়ে আবার ফোল্ড করেছে, করে আবার এইভাবে 300 টাইমস বারবার ফোল্ড করেছে। আর সে তার ফোল্ডিং করে করে ছুরি শেপটা দিয়েছিল। সে দিয়ে তারপরে একটা হিট ট্রিটমেন্ট করেছিল, সেই হিট ট্রিটমেন্টটা কোয়েন্স টাইপের একটা হিট ট্রিটমেন্ট, মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছিল বা কোন একটা জায়গার ভিতরে, ঠান্ডা জায়গার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। দেওয়ার ফলে যে কাজটা হয়েছিল সেটা, ছুরির গুলো শেপ দেখতে পারতেছ, এই ছুরির বিশেষ করে এই ছুরিটার কথা চিন্তা করো, এই ছুরির যে শার্প এজটা দেখতেছো, এটা কিন্তু একটু আগে যেটা পড়ে আসলাম, এই যে এই দিকে দেখো এই শার্প এজটা, এটা কিন্তু তার ফাইবারটা ফ্লোটা কিন্তু একটা ডাইরেকশনে না, জটিল রকমের একটা ফ্লো আছে এখানে। এই জটিল ফ্লো থাকাতে যেটা হচ্ছে, সে এনি ডাইরেকশনে, যদি লোডটা এই দিক দিয়ে আসে তাহলে এ সহ্য করবে, যদি লোডটা এমনে যায় তাহলে এটাকে বাঁকা অংশ সহ্য করবে, এ সহ্য করবে। তার মানে প্রত্যেকটা জায়গায় মাল্টিপল ডাইরেকশনে রেন ফ্লো সেখানে কন্টিনিউটি ছিল, থাকার কারণে যেটা হয়েছে, ছুরি আরেকজন শত্রুর ধাক্কাটা ছুরির উপরে যে দিক থেকে আসুক না কেন, সেই দিক থেকে ইনসাইডের ফাইবার ওই দিকেও মানে ওই ধাক্কাটা সহ্য করার মতো ছিল। ফলে যে ধাক্কা দিচ্ছিল তার ছুরিটা যেহেতু ইউনিডাইরেকশনাল ছিল, তার ছুরিটা শুধু একটা ডাইরেকশনের ধাক্কাটাই সহ্য করতে পারছিল, বা পারার কারণে তার ছুরি কিন্তু ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছিল। এবং এই ছুরিটাই কিন্তু গেম চেঞ্জার হিসাবে কাজ করেছিল, পরে ক্রুসেডাররা কিন্তু ঠকে যায়। আর এই ফিলোসফিটা কাজে লাগিয়ে আজকে আমরা যারা, তোমরা স্টিল মিলে হয়তো অনেকে গেছো, যে 20 টন 30 টন লিকুইড মেটাল একটা তোমার হচ্ছে এলআরএফ এর যে ফার্নেস, ল্যাডেল রিফাইনিং ফার্নেসের ভিতরে 20 টন 30 টন 40 টন লিকুইড মেটাল দিয়ে সামান্য সিঙ্গেল একটা এরকম
হুক দিয়ে ধরে নিয়ে কিন্তু চলে যাচ্ছে। এই হুকে দেখো সামনের দিকে দেখাবার চিকন, দেখতেই পারতেছো সামনের দিকে চিকন, আর এই ফ্লোটা দেখো, এই ফ্লোটার দিকে তাকিয়ে দেখো, এই জায়গার ফ্লো, এখানে কিন্তু সবচেয়ে বেশি স্ট্রেস পড়ে। সে সোজা হইতে পারবে না, কারণ ব্রেনটাকে এমন ভাবে জটিল আকারে ফ্লো করা হয়েছে যে যে ডাইরেকশনে পড়ুক না কেন সেই ডাইরেকশনে সে লোডটা সে অ্যাবজর্ব করার জন্য ইনসাইড এর ব্রেন আসলে রেডি আছে, কোনো সমস্যা হয় না। এই জন্য দেখা যায় যে একটা খুব হাই তোমার হেভি ডিউটি একটা ট্রেনের হুকের দাম কিন্তু অনেক, তার মেটেরিয়াল কস্টিং এর চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ, 50 গুণ, ইভেন 100 টাইমস হায়ার হতে পারে এই তার মেটেরিয়াল কস্টিং এর তুলনায় এই প্রোডাক্টটার দাম। বিকজ এর ভিতরে গ্রেনকে দিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং করে করে, ফোল্ডিং করে করে, ফোর্জিং করে করে এর ভিতরে গ্রেন ফ্লো কন্ট্রোল করে তার যেখানে যেরকম আর সিমুলেশন করে নেওয়া হয় যে আমি যদি এই জায়গায় একটা লোড দেই 20 টন, তাহলে কোন জায়গায় কিরকম স্ট্রেস পড়তে পারে আমি আগে সিমুলেট করে নিব। যদি সিমুলেট করে নিতে পারি তার সেই সেই জায়গায় ওই ওই স্ট্রেস সহ্য করার জন্য কিরকম গ্রেন ফ্লো হইতে হবে, এটাও আমি ফোর্জিং এর সাথে স্ট্রেংথের ভেরিয়েশন, গ্রেন ফ্লোর ভেরিয়েশন দিয়ে আমি এটা চেক করে নিব। চেক করে নেওয়ার পরে এই সিমুলেশন আর এক্সপেরিমেন্ট একসাথে কাজে লাগিয়ে আমরা ফাইনালি এই হুকটা বানাতে পারবো এবং হেভি ডিউটি হুক হয়ে যাবে। এইভাবেই দেখো, এই তোমাদের হয়তো ক্লাসে একদিন বলেছিলাম প্রথম দিকে যে এই কম্পোনেন্টটা এই কায়দায় বানানো হয়েছে প্রেস ফোর্জিং করে, দেখতে পারতেছো এটা বাইরের দিকে যত সহজ জটিল মনে হচ্ছে তার চেয়ে জটিল কিন্তু তার ইনসাইডে গ্রেন ফ্লো। হ্যাঁ, এটা হাই ম্যাগনিফিকেশন হলে বিউটিফুল, এটা গ্রেন ফ্লো এক এক জায়গায় এক এক রকমের এক এক প্যাটার্নে গ্রেন ফ্লো। আর এই কারণেই এই জায়গায় এই যে দেখতেছে জটিল শেপে কিন্তু এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে লোড পড়ে, স্ট্রেস পড়ে, এবং সেই স্ট্রেস নিতে গিয়ে যদি সে ভেঙে যায় তাহলে কিন্তু আমার পুরা সিস্টেমটা কলাপস করে যাবে। এই জন্য দেখা গেছে যে এই জিনিসটা আমি বলেছিলাম তোমাদের ক্লাসে, এরকম একটা জটিল কম্পোনেন্ট আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম যার ওজন ছিল মাত্র 20 কেজি। সে ওনারা বলেছিলেন যে জার্মান থেকে এই প্রোডাক্টটা তারা প্রায় 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। এখন তুমি চিন্তা করো যদি স্টেনলেস স্টিলের হেভি হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল দিয়েও যদি বানাও তাহলে কিন্তু 20 কেজির দাম 6 6 20 কত 120, হ্যাঁ 6 20 একটু 12,000 টাকা পড়ে। 6 লাখ টাকা দিয়ে কিন্তু কেনার প্রয়োজন হয় না, কারণ এর ভিতরে তুমি ঢুকিয়েছো কি, এর ভিতরে ফোর্সিং করে করে বুদ্ধি ঢুকিয়ে গ্রেন ফ্লো কন্ট্রোল করে, এটা রড বানানো না কিন্তু, রড লিকুইড মেটাল আসলে বিলেট পাইলাম রোলিং করে টান দেয় একটা রোলার ভিতরে দৌড়ায় এসে পাস হয়ে গেল রড হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এটা অত্যন্ত এক্সপেন্সিভ একটা অ্যাফেয়ার, এখানে অনেক হাইটেক ইকুইপমেন্ট লাগে, হাইটেক হচ্ছে তোমার মোল্ডিং মেটেরিয়াল লাগে, সবকিছু মিলে এই যে প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্ট এরকম। আরেকটা প্রোডাক্ট দেখো, এই প্রোডাক্টটাও এরকম জটিল শেপ। এই দেখো এখানে এবার তুমি তাকিয়ে দেখো, এই যে উপরে রোলারের মতো গোল যে ডায়ামিটার, এই গোল জায়গা দেখতেছো, সেই গোল জায়গা যদি ক্রস ভিউটা নাও দেখতে পারতেছো যে এই জায়গায় ফ্লোটাকে এমনি এমনি, এইখানকার ফ্লো কিন্তু ইন্টারলক করা ফ্লো, ফলে শেয়ার হয়ে যাওয়ার, সেখানে যদি শেয়ার স্ট্রেসই পড়ে, টেনশন স্ট্রেস পড়ে, কিছু কিছু সমস্যা নাই, কোনো জায়গা থেকে শেয়ার হয়ে যাওয়া বা ডিফল্ট করে যাওয়া, ফেল করার কোনো সুযোগ নাই। তো এইভাবে আসলে ফোর্জিং করে আমরা আমাদের প্রোডাক্টের ভিতরে প্রপার্টি অনেক অনেক বাড়িয়ে দিতে পারি। তো এই মোটামুটি আমাদের, আমরা আগামী ক্লাসে ইফেক্ট অফ ফ্রিকশন ইন ফোর্জিং করব, এগুলো করব। আর তোমাদের আমার মনে হয় কোনো সমস্যাই হওয়ার কথা না, কারণ আমার তোমাদের বেশি বইও পড়া লাগবে না, রেফারেন্স বুক মাত্রই একটা যেটা আমি দিয়ে দিয়েছি, কোনো সেকেন্ড বুকের প্রয়োজন নাই। হ্যাঁ, ওখানে যা আছে সেগুলোই তোমরা একটু বেশি বেশি করে পড়বা, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। এখন বলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন তারপরও তোমরা পড়ালেখা করো, হ্যাঁ পড়ালেখা করে যেটা তোমাদের যদি মনে করো যে কোনো সময় পড়তে গিয়ে তোমরা বুঝতেছো না, আমার ফোন নম্বর তো তোমাদের কাছে আসছে তাই না, 01926678 693 01
926678 হ্যাঁ, এই ফোনে তোমরা ফোন দিও। হ্যাঁ, সকালে ফোন দিতে পারো, সন্ধ্যায় ফোন দিতে পারো, রাত 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত ফোন দিতে পারো। আর যদি কোনো জায়গায় না বুঝে থাকো, এই জায়গাটি পরিষ্কার করার জন্য আমার কম্পিউটারে বইও আমি রেখে দিছি, তারপর পাওয়ার পয়েন্টও সব আছে, কোনো সমস্যা নাই। যেখানে যেটা প্রবলেম আমি তোমাদের ওইটা ই করে দিব আর কি। তোমাদের আর একটু যদি পরিষ্কার হওয়ার দরকার হয় আমি পরিষ্কার করে দেব। আর এই বছর তো বুঝতেছো পরীক্ষা তো নম্বরও অনেক কমে গেছে, তারপরে আবার পাস আর ফেল নাই। আমি পাস ফেলের কথা বলবো না, তোমরা যাতে শিখো এই জন্য আমি বলতেছি যে এটা একটা ক্রিটিক্যাল সাবজেক্ট। অনেক জায়গায় অনেক রিয়েল লাইফেও এটা খুব কাজে লাগে। এই জন্য তোমরা যদি না বুঝে থাকো তাহলে জিজ্ঞেস করবা। হ্যাঁ, আর কেয়ারফুলি থেকো, যে যেখানে আছো কেয়ারফুলি থেকো। হ্যাঁ, পরিস্থিতি ভালো না, আমরা কোন অবস্থায় আছি করোনায় আমি নিজেও জানি না। কালকেও 46 জন মারা গেছে। হ্যাঁ, অন্য দেশে যখন কমতেছে আমরা কিন্তু আমাদের কিন্তু কমতেছিও না বাড়তেছিও না, এটা আমাদের সঙ্গের সাথীর মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য কেয়ারফুলি থেকো, কেয়ারফুলি থেকো, বাইরের টাইরে দিও। আর একটু বেশি করে লেখাপড়া করো, এই সময়টুকু বেশি করে লেখাপড়া করো, পাস করার জন্য না, শিক্ষার জন্য। আগামীকালকে আবার সকাল 9টায় ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Attendance. হ্যাঁ, এই সবাই তো আসতো দেখছি, তাই না নাকি? ও জি স্যার, অল অ্যাটেন্ডেন্স হ্যাঁ, বলো দেখি রোল নম্বর 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, Yes, sir. Sir, 10. হ্যাঁ 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 24, প্রেস স্যার। 25, ইয়েস স্যার। 27, 25, sir. ইয়েস স্যার। 25, 26, ইয়েস স্যার। 26। 27, ইয়েস স্যার। 28, Yes, sir. 9, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. Yes, sir. 32, Yes, sir. 3, Yes, sir. 4, Present, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 34, Present, sir. 45, Yes, sir. Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 9, Present, sir. 3, Yes, sir. 14 ব্যাচে রোল নম্বর 4, Yes, sir.